হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। সো আমরা আলোচনা করছিলাম ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ। আজকে আমাদের ডে 6। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমরা আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হওনি তারা সহজ পাঠের সাথে যুক্ত হয়ে যাও, পাশের বেল আইকনটিকে প্রেস করে নাও রেগুলার আপডেটের জন্য। সো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজের ডে 6 এর আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটি হলো, B.R. Ambedkar termed Article 32 of Indian Constitution as the heart and soul of Indian Constitution. Which of the following fundamental right is contained? তো এখানে দেখো আমাদের আর্টিকেল 32 কে নিয়ে কথা হচ্ছে। ডক্টর B.R. আম্বেদকর জি আর্টিকেল 32 কে একটা স্পেসিফিক সেকশন নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন ফান্ডামেন্টাল রাইট যদি কোনোভাবে ভায়োলেশন হয় তাহলে আর্টিকেল 32 এর আন্ডারে অর্থাৎ 32 ধারায় সংবিধানে আমরা সুপ্রিম কোর্টের তরফ থেকে রেমিডি পেতে পারি। এই কারণেই হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হচ্ছে। এবার এখানে দেখো রাইট টু ফ্রিডম, রাইট টু এলিমেন্টারি এডুকেশন, রাইট টু গেট কনস্টিটিউশনাল রেমিডিস, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এই ক্যাটাগরিগুলো দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে কোন ক্যাটাগরির মধ্যে এই 32 অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট হিসেবে স্বীকৃতি পাচ্ছে। তো এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্যাট ইজ রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল রাইটস যদি কোনোভাবে ভায়োলেশন হয় তাহলে আমরা কি করতে পারি, এক্ষেত্রে রেমিডি পেতে পারি। ওকে, এবং খুব ইম্পর্টেন্ট তোমরা এটা জানবে যে আর্টিকেল 32 কিন্তু ইটসেলফ একটা ফান্ডামেন্টাল রাইট, এবং সুপ্রিম কোর্টে যেমন আর্টিকেল 32, হাইকোর্টে তেমন আমরা আন্ডার আর্টিকেল 226 এর রেমিডি পেতে পারি। দেখো হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সুরারি আর কিউ ওয়ারেন্টো, এই যে 5টা সেকশন, এই 5টা হচ্ছে আমাদের মোস্ট ভাইটাল রিটস। 5টা রিট খুব ইম্পর্টেন্ট ভাবে আমাদের ডিটেলে পড়তে হবে। রিটকে আমরা বাংলায় বলতে পারি লেখ, প্রতিলেখ বা বলতে পারি পরমাদেশ। অর্থাৎ এখানে কিন্তু অলওয়েজ কোর্ট আদেশ দিচ্ছে যে কোনোভাবে কোনো ব্যক্তির যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হয় তাহলে যে কোনো একটা রিটের মাধ্যমে কিন্তু আমরা রেমেডি পাই। দেখো আর্টিকেল 226-এ আমরা বললাম যে হাইকোর্টের তরফ থেকে আমরা ফান্ডামেন্টাল স্পেসিফিক্যালি হাইকোর্টের তরফ থেকে আমরা রেমেডি পেতে পারি, কিন্তু মনে রাখতে হবে 226 কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট নয়। ভীষণ গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, যেমন 32 ইটসেলফ একটা ফান্ডামেন্টাল রাইট, তেমন 226 কিন্তু কোনোভাবেই ফান্ডামেন্টাল রাইট নয়। আরেকটা সেকশন ভীষণ ইম্পর্টেন্ট, দেখো আর্টিকেল 32টা যেমন সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা এই সেকশনটা পাচ্ছি, বাট 226-এ কিন্তু ফান্ডামেন্টাল রাইট অ্যাজ ওয়েল অ্যাজ সাম আদার লস। এবার সাম আদার লস, এই যে কথাটা বলা আছে সাম আদার লস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হলে আমরা রেমেডি পাচ্ছি, প্লাস যে কোনো ধরনের অর্ডিনারি ল, সেই লটা যদি কোনোভাবে ভায়োলেশন হয় তাহলে কিন্তু আমরা 226-এর আন্ডারে রেমেডি পেতে পারি। তাহলে যদি কোনো সময় প্রশ্ন আসে যে এই যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রেসপেক্টে কোন কোর্ট হচ্ছে রিট জুরিসডিকশন বড়, ঠিক আছে, দেখো এরিয়া ওয়াইজ যদি আমরা টেরিটরি ওয়াইজ বা যদি এলাকা ভিত্তিক যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্ট বড়, বাট ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশন অনুযায়ী কিন্তু হাইকোর্টের জায়গাটা বড়, ঠিক আছে। এবং অবশ্যই মনে রাখতে হবে এই যে স্পেসিফিক্যালি রিট, এটা ইংলিশ ল অর্থাৎ ব্রিটেন বা ইউকে থেকে আমরা অ্যাডপ্ট করেছি, যেটাকে বলা হচ্ছে প্রেরোগেটিভ রিটস। মনে রাখতে হবে প্রেরোগেটিভ রিটস। ওকে, সো হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সুরারি, কিউ ওয়ারেন্টো তোমরা অলরেডি জানো কি কাকে বলে, এটা নিয়ে অবশ্যই তোমাদের সাথে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। আজকের পরবর্তী প্রশ্ন, ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড ইন দ্য কনস্টিটিউশন ক্যান বি সাসপেন্ডেড। তো ফান্ডামেন্টাল রাইট আমাদের কোন পার্টে আছে, অবশ্যই মনে রাখতে হবে পার্ট 3-তে আছে। আমাদের ফান্ডামেন্টাল রাইট কত থেকে কত আর্টিকেল, 12 থেকে 35-এ মেনশন করা আছে। ফান্ডামেন্টাল রাইটস আমরা কোথা থেকে পেয়েছি, অবশ্যই মনে রাখতে হবে ইউএসএ থেকে। এবং এখানে ফান্ডামেন্টাল রাইটসের রেসপেক্টে বলা হচ্ছে কখন কোন সময়কালে ফান্ডামেন্টাল রাইটসও কোনোভাবে সাসপেন্ড হতে পারে, ফ্রিজ হতে পারে। তো এখানে আমরা প্রত্যেকে জানি, অপশনসগুলো জাস্ট একটু আমরা দেখে নেব, তবু আনসার হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সির সময়।
অর্থাৎ দেশে যখন একটা চরম পরিস্থিতি চলছে, 352 ধারায় আমাদের নেশনে এমার্জেন্সি চলছে। কি কারণে হতে পারে? ডিউ টু ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন আর আর্মড রিবেলিয়ন, 3টে সেকশনে হতে পারে। তো তখন কিন্তু আমাদের আর্টিকেল 19 মনে রাখতে হবে, যেটার আন্ডারে আমাদের 6টা ফ্রিডমের কথা বলা হয়েছে। বাক স্বাধীনতার অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার নয়, বাক স্বাধীনতার অধিকার, মত প্রকাশের অধিকার, আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় মুভ করতে পারা, পাশাপাশি আমরা যে কোনো জায়গায় সেটেল করা, যে কোনো বিজনেস অকুপেশন চুজ করা, ঠিক আছে, অ্যাসেম্বলি ফর্ম করতে পারা, কোঅপারেটিভ সোসাইটি ইউনিয়ন ফর্ম করা, এটা 19 এর আন্ডারে 6টা সেকশন। বাট যখন কিনা ন্যাশনাল এমার্জেন্সি, দেশে যখন একটা চরম পরিস্থিতি চলছে, মানুষজনের জীবনযাত্রায় পরিবর্তন আসছে, কখনোই কিন্তু আর্টিকেল 19-এ যে 6টা আমাদের ফ্রিডমের কথা বলা হয়েছে সেটা কিন্তু আমরা এনজয় করতে পারবো না, কারণ দেশের পরিস্থিতি তখন খারাপ। সেই পার্টিকুলার পিরিয়ড অফ টাইম কিন্তু আমাদের এই 6টা ফ্রিডম সাসপেন্ড হয়ে যাবে, অবশ্যই মাথায় রাখতে হবে। একবার আমরা একটু দেখে নেব যে এমার্জেন্সি প্রভিশনের রেসপেক্টে কয়েকটি ইনফরমেশন। যেমন এখানে পার্ট 18-এ 352 থেকে 360-তে এমার্জেন্সি প্রভিশন সম্বন্ধে ব্যাখ্যা করা আছে। এবং এক্ষেত্রে দেখো, যখনই আমাদের দেশে পরিস্থিতি খুবই খারাপ একটা জায়গায় আসে, যখন আমাদের প্রেসিডেন্ট ফিল করেন, স্যাটিসফাইড হন যে দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি, দেশের পরিস্থিতিটা কিন্তু অন্য সময়কালের মধ্যে থেকে অনেকটাই আলাদা, জনগণের কিন্তু এক্সট্রা সুরক্ষার দরকার, তখনই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং স্টেটগুলোকে টোটালি কন্ট্রোল করার চেষ্টা করে। অবশ্যই কিন্তু করতে হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা এন্টায়ার গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট তার ভেতরে অনেকগুলো ডিফারেন্ট স্টেটস রয়েছে, সেই ছোট ছোট গভর্নমেন্ট, এবং এছাড়াও আছে আমাদের লোকাল গভর্নমেন্ট। তো অবশ্যই কিন্তু সেই জায়গাটাতে আমাদের, যেমন আমরা জানি যে আমাদের ভারতবর্ষে হচ্ছে ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট আছে। ফেডারেল স্ট্রাকচার মানে আমি অলরেডি বলেছি আগের ক্লাসে, মোর দ্যান ওয়ান, অর্থাৎ এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট আছে, আর লোকাল গভর্নমেন্ট আছে। ওকে, তো এখানে এই সময়কালটাতে কিন্তু ফেডারেল স্ট্রাকচারটা টোটালি ইউনিটারি হয়ে যায়, মানে একটা গভর্নমেন্ট হয়ে যায়, কারণ পরিস্থিতিটাই এতটাই খারাপ, সকলে এক হয়ে যায়, তাই তো। ন্যাশনাল এমার্জেন্সি ফার্স্ট টাইম ডিক্লেয়ার হয়েছিল 1962-তে, এবং এর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই 71-এ, এবং তারপরে কিন্তু যেটা আমরা দেখতে পাই 1975-এ ইন্দিরা গান্ধী গভর্নমেন্টে কিন্তু একটা প্রচণ্ড ক্রিটিক্যাল পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল এবং প্রচণ্ড ক্রিটিসিজম ফেস করতে হয় সেই সময়কাল, যে এমার্জেন্সি ঘোষণা হয় সেটার পরবর্তী পর্যায়ে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং সংবিধানের কিন্তু রদবদল হয়। ওকে, সো এমার্জেন্সি সম্বন্ধে আরও অনেক কিছু আছে, অনেক অনেক অজানা গল্প আছে, সেগুলো কোনো একদিন আলোচনা অবশ্যই করব। চলে যাব পরবর্তী প্রশ্নে। আর্টিকেল 19 প্রোভাইড করছে 6টা ফ্রিডম, এবং এখানে প্রশ্ন হচ্ছে কোনটি এই 6টা ফ্রিডমের মধ্যে কভার করছেন। আমি তোমাদের একটু আগে বললাম, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, পিসফুলি অ্যাসেম্বলি উইদাউট এনি আর্মস, অ্যাসোসিয়েশন। তাহলে কিন্তু এখানে দেখো রিসাইড সেটেল এনি পার্ট অফ ইন্ডিয়া, দেখো এটা কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে, ভালো করে এখানে পড়তে হবে। এবার দেখো আমাদের এখানে কথাটাতে আমরা চোখটা কিন্তু ভালো করে দিয়ে দেখতে হবে, কারণ এখানে বলেছে ইয়োর স্টেট অনলি। আমরা যখন রিসাইড সেটেল এনি পার্ট অফ দেখলাম, আমি নিজেই বললাম ইন্ডিয়া নয়, এখানে বলছে শুধু স্টেট অনলি। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু বলা আছে হোল ইন্ডিয়া অর এনি পার্ট অফ ইন্ডিয়া, স্টেট অনলি বলেনি, তাহলে অবশ্যই কিন্তু আনসার হয়ে যাবে অপশন ডি। তো এখানে 19-এর মধ্যে 6টা যে রাইটসের কথা বলা আছে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট এনি আর্মস, অর্থাৎ আমি অ্যাসেম্বলি ফর্ম করতেই পারি, জনসভা করতেই পারি, বাট কোনো অস্ত্রের প্রয়োগ করা যাবে না, যদি সেটা হয় তাহলে সেটা হবে আনলফুল অ্যাসেম্বলি। ওকে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করা, মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো জায়গায় টেরিটরির মধ্যে আমি মুভ করতে পারি, রিসাইড সেটেল এনি পার্ট অফ টেরিটরি অফ ইন্ডিয়া, হোল ইন্ডিয়ার মধ্যে আমি যে কোনো জায়গায় বসবাস করতে পারি, সেটেল হতে পারি, এবং মোস্ট ইম্পর্টেন্ট রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন, ক্যারি অকুপেশন অর ট্রেড অফ বিজনেস। অবশ্যই যেই প্রফেশন আমি চুজ করছি সেটা কিন্তু লিগাল হতে হবে, ইলিগাল হলে চলবে না। তোমরা নিশ্চয়ই জানো যে আর্টিকেল 19-এ কিন্তু আর একটি রাইট ছিল,
তোমাদের জন্য আজকের প্রশ্ন, সেই রাইটটার নাম এবং কবে সেটাকে রিমুভ করা হয়েছে আর্টিকেল 19 এর ক্যাটাগরি থেকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ওকে, এবং প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখোনি তারা আমাদের এখানে গিয়ে প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে গিয়ে প্রিভিয়াস যে 5টা সেকশন হয়েছে আলোচনা সেটা দেখে নিতে পারো। ওকে, এর পাশাপাশি আমরা 79 কোশ্চেন নাম্বার 79 চলে এলাম এবং দেখছি আজকের প্রশ্নটা কি আছে। when right to information act came into force in India, right to information act, একজন ভারতীয় হিসাবে এবং ভারতের নাগরিক হিসাবে আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় বা সরকারি প্রতিষ্ঠান থেকে আমি কোনো রকম বা অফিস থেকে কোনো আধিকারিকের থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারি। তিনি যদি সেটা না দেন, তিনি যদি সেটাকে ডিনাই করেন, কর্তব্যে গাফিলতি করেন, তিনি শাস্তিযোগ্য অপরাধে এই জায়গাটাতে দণ্ডিত হবেন। ঠিক আছে, এক্ষেত্রে এটা কবে থেকে ইমপ্লিমেন্ট হয়েছিল? 12 অক্টোবর 2005। ওকে, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন এস্টাবলিশ হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট 2005-এ এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এর, যেখানে বলা আছে যে নট অনলি সেন্ট্রাল ইনফরমেশন কমিশন বাট অলসো স্টেট ইনফরমেশন কমিশন অ্যাট স্টেট লেভেল। তার মানে কি, সিম্পল মনে রাখতে হবে, শুধু কিন্তু সেন্ট্রাল সেকশনটা থেকে আমরা গ্যাদার করতে পারি না ইনফরমেশন, স্টেট লেভেলেও কিন্তু আমার অধিকার আছে একজন নাগরিক হিসাবে এই ইনফরমেশনটা নেওয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন ওয়াজ রিমুভড বাই, ভেরি ভেরি ইজি কোশ্চেন। দেখো এটা না আমাদের ভীষণ কনফিউশন হয়, স্টেট পিএসসি অ্যান্ড ইউপিএসসি। তো ইউপিএসসি, দ্যাট ইজ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন প্রেসিডেন্ট, রিমুভ করছেন প্রেসিডেন্ট। বাট স্টেটের রেসপেক্টে যখনই প্রশ্ন আসে আমরা জানি স্টেটের কথা কনসার্ন হচ্ছেন গভর্নর। তো এখানে গভর্নর তো অবশ্যই যুক্ত আছেন, বাট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, রিমুভের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আবার প্রেসিডেন্ট। ওকে, তাহলে ইউপিএসসিতে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, রিমুভালও করছে। স্টেট পিএসসিতে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন গভর্নর, রিমুভ করছেন কিন্তু এক্ষেত্রে প্রেসিডেন্ট, মনে রাখতে হবে। এবং এটাই এখানে লেখা আছে দেখো। এর পাশাপাশি যদি স্টেট পাবলিক সার্ভিস কমিশনে যদি কেউ কোনোভাবে রিজাইন করতে চান, রেজিগনেশন লেটার কিন্তু রিটেন ভাবে দিতে হবে গভর্নরের কাছে। এবং দেখো এক্ষেত্রে রিমুভাল সাসপেনশন মেম্বার, যেটা কিনা আমি বললাম, প্রেসিডেন্ট কনসার্ন হবেন, অবশ্যই প্রেসিডেন্ট। দুজনের ক্ষেত্রে ইউপিএসসি স্টেট পিএসসির রিমুভাল হচ্ছে প্রেসিডেন্টের দ্বারা, ইউপিএসসির অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে প্রেসিডেন্টের দ্বারা, স্টেট পিএসসির অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে গভর্নরের দ্বারা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ডিসপিউটস ইন রেসপেক্ট অফ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট ইজ ডিসাইডেড বাই। দেখো যখনই তোমরা প্রেসিডেন্টের ইলেকশন দেখলে হঠাৎ করে হয়তো মাথায় আসলো আরে প্রেসিডেন্টের ইলেকশন তার মানে তো ইলেকশন কমিশন। একদমই নয়, প্রেসিডেন্টের ইলেকশনের রেসপেক্টে, প্রেসিডেন্টের ইলেকশনের জন্য ইলেকশন কমিশনের কাজটা কি প্রথমত জানতে হবে। ইলেকশন কমিশন 324 ধারায় মেনশন আছে। ইলেকশন কমিশন ভারতের নির্বাচন কমিশন, যারা কিনা কি করবে, যারা দেখবে যাতে ভারতবর্ষে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় শান্তিপূর্ণভাবে। ঠিক আছে, এবং এক্ষেত্রে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার, এই 4টে সেকশনকে নিয়ে কনসার্ন, 4টে সেকশনের ইলেকশন নিয়ে কথাবার্তা বলবে ইলেকশন কমিশন। কিন্তু প্রশ্ন হচ্ছে ডিসপিউট হলে কি হবে, কোনো রকম অশান্তি হলে, ঠিক আছে, তখন কিন্তু ডিসাইড করবে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, কারণ আমরা জানি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে 3টে মেজর পিলার আছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি, রাইট? এক্সিকিউটিভ কি করছে, আমাদের কনস্টিটিউশনে যা প্রভিশন মেনটেন করা আছে, যা যাবতীয় গাইডলাইন আছে সেই অনুযায়ী সেটাকে এক্সিকিউট করছে, দেশটাকে পরিচালনা করছে। লেজিসলেচার কি করবে, ল তৈরি করবে। আর জুডিশিয়ারি কি করবে, এই যে লটা সেটা সঠিকভাবে আদৌ কাজে লাগছে কিনা সেটাকে ইন্টারপ্রেট করবে। তাহলে অবশ্যই যদি কোনো ডিসপিউট হয় সেটাকে ইন্টারপ্রেট করে খতিয়ে দেখার কাজ তো অবশ্যই কোর্টের থাকবে। তাই সুন্দর আনসার হয়ে গেল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আমি গতকালকে বলেছিলাম ইনগ্রেট হয়েছে 28শে জানুয়ারি 1950। ফেডারেল কোর্টের স্ট্রাকচারটা থেকে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ এস্টাবলিশ হয়। 124 থেকে 147 ধারা পার্ট 5-এ মেনশন করা আছে সুপ্রিম কোর্টের অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্স, জুডিসডিকশন, পাওয়ার, প্রসিডিওর, সো অন। এবং 2019-এর আগে পর্যন্ত মেম্বারশিপ ছিল 31, এখন বর্তমানে 34, যার মধ্যে একজন হচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর 33 হচ্ছেন আদার জাজেস। গতকালকে বলেছি, গতকালকে ভিডিওটা অবশ্যই দেখে নিও, যেখানে হাইকোর্ট সম্বন্ধে ইনফরমেশন আছে। এবং মনে রাখবে
পার্ট 5-এ অলওয়েজ সেন্ট্রিকে নিয়ে কথা হচ্ছে, পার্ট 6-এ তাহলে কথা হবে স্টেটকে নিয়ে। অলওয়েজ দেখে নেবে, তাহলে কনফিউশন থাকবে না। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ওয়াজ মেড ইন, তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যামেন্ডমেন্ট শব্দটার অর্থ কি। অ্যামেন্ডমেন্ট শব্দটার অর্থ হচ্ছে চেঞ্জেস, তাই তো? তাহলে আমাদের কনস্টিটিউশনে যে প্রভিশনস গুলো রয়েছে সেটাকে মডিফিকেশন, রাটিফিকেশন, ভেরিফিকেশনের মাধ্যমে, অ্যাড, অল্টারেশন, এডিট, ডিলিটের মাধ্যমে চেঞ্জ করা যায়। বাট মনে রাখতে হবে, এটাও বলা আছে যে অ্যামেন্ডমেন্ট সেগুলোরই করা যাবে যেটা আমাদের কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার নয়, যেটা সংবিধানের মূল কাঠামোকে নড়িয়ে দেবে, সেরকম ভাবে অ্যামেন্ডমেন্ট করা যাবে না। প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছিল কবে? 1951 সালে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, এবং এখানে 9th শিডিউল অ্যাড করা হয়। পরবর্তী পর্যায়ে আমরা এটা দেখতে পাই যে এখানে 9th শিডিউল, যেখানে ল্যান্ড রিফর্মস এর কথা বলে, তাই তো? ল্যান্ড রিফর্মস এর কথা বলে, এবং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে 3টে গ্রাউন্ডকে পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই রেস্ট্রিকশন করা হয়েছিল, ঠিক আছে? তো এগুলো কিন্তু একটু ডিটেলটা দেখে নিতে হবে, এবং এখানে মনে রাখতে হবে রিজনেবল গ্রাউন্ডকে আমরা স্পেসিফিক্যালি প্রোটেকশন দিচ্ছি। তার মানে 9th শিডিউলে এমনই কিছু সেকশনকে কভার করা হচ্ছে যেটাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, ল্যান্ড রেসপেক্ট। আমরা জানি যে জমিদারি অ্যাবলিশন ল পাস হয় ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ঠিক আছে? জমিদারি প্রথা, আমরা জানি ইংরেজ সরকার প্রচুর এরকম জমিদারকে প্রচুর প্রচুর জমি দিয়ে তাদেরকে আমাদের মানে ভারতবর্ষের মানে এক্ষেত্রে পরাধীনতার ক্ষেত্রে একটা হাতিয়ার তৈরি করেছিল বলা যেতে পারে। এবং তারাও কিন্তু এটা মনে করতো, যারা জমিদার ছিল তারা মনে করতো যে হ্যাঁ, আমরা অনেকটা বেশি জমি পেয়ে আমরাও হয়তো মানে একটা বিশাল প্রতিপত্তি বিস্তার করছি। তারা বুঝতে পারেনি যে সেটাকে হাতিয়ার করেই আমাদের কিন্তু এই প্রায় 300 বছরের পরাধীনতার সম্মুখীন হতে হয়, ঠিক আছে? তো এটা লিখে নিতে হবে। নেক্সট হচ্ছে হু ইজ দ্য প্রিসাইডিং অফিসার অফ লোকসভা। ভেরি ইজি, আমরা পড়েছি লোকসভার প্রিসাইডিং অফিসার নান আদার দেন স্পিকার, যিনি কিনা লোকসভার কাজকর্ম পরিচালনা করেন, কোনো বিল মানি বিল কিনা সেটা ডিসাইড করেন, এবং খুব ইম্পর্টেন্ট, লোকসভাতে যাবতীয় যে কাজকর্ম, ঠিক আছে, তিনি কিন্তু সেটা পরিচালনা করছেন, অধ্যক্ষ বলা হয়, তাই তো? স্পিকার। এবং এক্ষেত্রে স্পিকারের রেসপেক্টে স্পিকারকে সিলেকশন করা হয় লোকসভা থেকে, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। এবং স্পিকারের জায়গাটা যদি কোনোভাবে খালি হয়, তখন কিন্তু সেই জায়গাটা ফিক্স করা হচ্ছে কার দ্বারা? অবশ্যই জানতে হবে, ইম্পর্টেন্ট খুব, প্রেসিডেন্টের দ্বারা স্পিকারের ডেট অফ ইলেকশনটাকে ফাইনালাইজ করা। স্পিকারের পরবর্তী পর্যায়ে তার যে জায়গাটা, স্পিকারের পরে যাকে একদম অ্যাজ সুন অ্যাজ পসিবল সিলেক্ট করা উচিত, তিনি হচ্ছেন ডেপুটি স্পিকার। কিন্তু মনে রাখবে, ডেপুটি স্পিকার কিন্তু স্পিকারের সাবঅর্ডিনেট নয়। অবশ্যই এটা কোশ্চেন হয়তো আসতে পারে, যদি একটু কঠিন কোশ্চেন হয়। পরবর্তী প্রশ্ন, দ্য গভর্নর অফ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য, তো আমাদের যিনি রাজ্যপাল, ঠিক আছে, যিনি হচ্ছেন স্টেটের এক্সিকিউটিভ হেড, রাজ্যপাল, তাকে প্রেসিডেন্ট সিলেকশন করেন, এবং এক্ষেত্রে প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসে। দেখো এখানে মনে রাখতে হবে আমাদের স্পেসিফিক্যালি প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্টমেন্ট করছেন কে? প্রেসিডেন্ট, তাই তো? প্রেসিডেন্টই অ্যাপয়েন্টমেন্ট করছেন প্রাইম মিনিস্টারকে। কততম আর্টিকেলে মনে রাখতে হবে? 75। এবং প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসে আদার মিনিস্টার্সদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন প্রেসিডেন্ট 75-এ। এছাড়াও প্রেসিডেন্ট যাবতীয় যত অফিসিয়াল হাই পোস্টকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এক্ষেত্রে কিন্তু কনসালটেশন নিয়ে থাকেন। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আমাদের অলরেডি গতকালকে আলোচনা হয়েছিল, তিনি হচ্ছেন ডিফ্যাক্টো, এবং এক্ষেত্রে প্রেসিডেন্ট হচ্ছেন ডিজিও, নমিনাল এক্সিকিউটিভ, প্রাইম মিনিস্টার হচ্ছেন রিয়েল এক্সিকিউটিভ, হেড অফ দ্য স্টেট যখন বলবো প্রেসিডেন্ট, হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে প্রাইম মিনিস্টার। আর্টিকেল 75-এ ডিটেলটা মেনশন করা আছে। এবং প্রাইম মিনিস্টার কিন্তু যখনই তার পদটিতে এন্টার করবেন, তার শপথ বাক্যটা কিন্তু তিনি পাঠ করবেন কার কাছ থেকে? প্রেসিডেন্টের থেকে। ভীষণ একটা অদ্ভুত রকমের সম্পর্ক। এখানে নেক্সট প্রশ্ন, দ্য প্রেসিডেন্ট গিভস হিজ রেজিগনেশন টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যদি কোনোভাবে মনে করেন তিনি রিজাইন করবেন 5 বছর সময়সীমার আগে, তাহলে তিনি রিজিগনেশন লেটার দেবেন ভাইস প্রেসিডেন্টকে। সিমিলারলি ভাইস প্রেসিডেন্টও কিন্তু যদি কোনো সময় রিজাইন করেন, তাহলে কিন্তু তিনি অ্যাপয়েন্টমেন্ট রেজিগনেশন লেটার দেবেন প্রেসিডেন্টকে। এক্ষেত্রে এনাদের ভাইস ভার্সা রিলেশনশিপ মনে রাখতে হবে, ঠিক আছে? ভাইস প্রেসিডেন্ট আমরা জানি, প্রেসিডেন্ট যদি ফার্স্ট অফিসার হন, ফার্স্ট যদি সিটিজেন হন, সেকেন্ড সেকশনে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট। ওকে, নেক্সট হচ্ছে ভাইস প্রেসিডেন্টের পদটা মোটামুটি আমরা জানি 5 বছর, এবং তিনি রিজাইন করতে পারেন এনি টাইম প্রেসিডেন্টকে স্পেসিফিক্যালি অ্যাড্রেস করে।
অবশ্যই কিন্তু মনে রাখতে হবে প্রেসিডেন্টের মতনই তার সেকশনটা মেনশন করা আছে, রি ইলেকশন এনি নাম্বার অফ টাইম হতে পারে, ওকে, এনি নাম্বার অফ টার্ম। টার্ম মানে হচ্ছে এক্ষেত্রে মনে রাখতে হবে টার্ম, টার্ম মানে হচ্ছে দেখো এখানে না একটা জায়গায় ভীষণ গুলিয়ে যায় টার্ম আর টেনিওর। তো এখানে টেনিওর মানে হচ্ছে আমরা জানি ডিউরেশন, টার্ম মানে হচ্ছে এনি নাম্বার অফ টাইমস, লাইক ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। বাট মাঝে মাঝে আবার টার্ম বলতে কিন্তু এখানে ডিউরেশনও মেনশন করা থাকে অ্যাজ পার দ্য কনস্টিটিউশন। তো এটা দেখে নেবে কি বলতে চাইছে, তারপর আনসার করবে। নেক্সট কোশ্চেনে চলে যাব, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু রিগার্ডিং দ্য পেমেন্ট অফ দ্য এমিউলমেন্টস অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের রেসপেক্টে কোন স্টেটমেন্টটি এখানে সঠিক নয়। তো এখানে দেখো স্পেসিফিক্যালি প্রেসিডেন্টের রেসপেক্টে এই সেকশনটা সঠিক নয়, দে আর চার্জ অন দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। তো এটা কিন্তু সঠিক নয়। তো তাহলে অবশ্যই জানতে হবে প্রেসিডেন্টের পেমেন্টটা কোথা থেকে হচ্ছে, কমেন্ট করে জানাতে ভুলবে না। কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, দেখো এখানে স্পেসিফিক্যালি আমরা দেখতে পাই 1950-তে এই সেকশনটা আসে, ওকে। এখানে দেখো দিস ফান্ড প্লেসড অ্যাট ডিসপোজাল অফ দ্য প্রেসিডেন্ট, এখানে প্রেসিডেন্টের একটা স্পেসিফিক্যালি সেকশন আছে। যেমন ধরো আমাদের বাড়িতে আমাদের মায়েরা অনেক সময় বিভিন্ন জায়গায় চালের ডিব্বাতে, বিভিন্ন জায়গায়, তারপরে আলমারির শাড়ির ভাঁজে টাকা রেখে দেন। তো কি হয়, এটা কেন করেন ওনারা? এটা কেন করেন, যখন কিনা কোনো রকম আনফোর্সিন সিচুয়েশন এসে যায়, আনফোর্সিন এক্সপেন্ডিচার, একটা কোনো ক্রিটিক্যাল পরিস্থিতি, বাবার কোনো একটা সময় টাকা পাওয়া মানে একটা দরকার পড়লো, প্রয়োজনীয়তা হলো, একটা এমন পরিস্থিতি যখন কিনা প্রচুর টাকা এসে গেল, কোনো মেডিকেল এমার্জেন্সি হতে পারে, কোনো অন্যরকম সমস্যাও হতে পারে, সেই সময় মা কি করছেন, সেই জায়গাটা থেকে বাবাকে হেল্প করছেন, ঠিক আছে। সেটাকে বলা যায় আনফোর্সিন এক্সপেন্ডিচার, প্রেসিডেন্টের রেসপেক্টে এটা থাকে, যেটাকে বলছে আনফোর্সিন এক্সপেন্ডিচার। যখন স্পেসিফিক্যালি দেখতে পাওয়া যায়, সেটাকে প্রেসিডেন্ট যে মেনটেন করছেন, এটা হচ্ছে যে ফান্ড দ্বারা, তাকে বলা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কনস্টিটিউট দ্য ইলেকটোরাল কলেজ ফর ইলেক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো প্রেসিডেন্টের ইলেকশন ভেরি ইম্পর্টেন্ট, প্রেসিডেন্টের ইলেকশন যে প্রসিডিওরের মধ্যে হয় সেটাকে বলা হচ্ছে ইলেকটোরাল কলেজ। এখানে কারা সেকশনটাতে নেই, লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বাররা নেই। তো এখানে দেখো প্রেসিডেন্টের রেসপেক্টে তিনটে সেকশন মনে রাখতে হবে, স্পেসিফিক্যালি পার্লামেন্টের যে দুটো হাউস, সেই দুটো হাউসের হচ্ছে ইলেক্টেড মেম্বার্সরা থাকবেন, পাশাপাশি লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেক্টেড মেম্বার স্টেটের রেসপেক্টে, এবং ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি অ্যান্ড পুডুচেরি এরা যুক্ত থাকবে, ঠিক আছে। তিনটে সেকশন মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, হু অ্যাপয়েন্ট দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আমি বললাম একটু আগে, হাইয়েস্ট পজিশন অলওয়েজ প্রেসিডেন্ট, হাইয়েস্ট পজিশন অলওয়েজ প্রেসিডেন্ট, ওকে। প্রেসিডেন্টের রেসপেক্টে আমাদের না এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, অনেক অনেক প্রশ্ন আসে, তোমাদের পড়তে হবে। এক্সিকিউটিভ পাওয়ার, যার মারফত প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, লেজিসলেটিভ মানে পার্লামেন্টের সেকশন, ডিপ্লোম্যাটিক পাওয়ার বৈদেশিক যে সম্পর্ক, মিলিটারি পাওয়ার আর্মি, নেভি, এয়ারফোর্স, ফাইন্যান্সিয়ালের রেসপেক্টেও কিন্তু পার্লামেন্টের সাথে যুক্ত, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার স্পেশাল পাওয়ার, এমার্জেন্সি পাওয়ার হচ্ছে এক্সক্লুসিভ পাওয়ার, এবং পার্ডেনিং পাওয়ার আর ভিটো পাওয়ার এটা হচ্ছে আমাদের জুডিশিয়াল পাওয়ারের রেসপেক্টে রয়েছে। তো মোটামুটি দেখো সব জায়গাতেই তোমরা 6 থেকে 7টা পাওয়ার পাবে, বাট এটা কিন্তু ট্রাস্ট মি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পাওয়ার কিন্তু নিয়ার অ্যাবাউট 10 ধরনের। এটা আমরা অবশ্যই জানবো, আগামী দিনে তোমাদের সাথে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও, কমেন্ট করে দাও, এবং অবশ্যই শেয়ার করতে পারো। পাশাপাশি পরের প্রশ্নে চলে আসি, দ্য চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। গতকালকে আমি প্ল্যানিং কমিশনে আলোচনা করেছি। তো প্রাইম মিনিস্টার হচ্ছেন এক্ষেত্রে, প্ল্যানিং কমিশন রিপ্লেস হয়ে গেছে নীতি আয়োগে, প্রাইম মিনিস্টার হচ্ছেন এখানকার চেয়ারম্যান, যেটা কিনা কালকে ইনফরমেশনটা আমি তোমাদের দিয়েছিলাম, কেসি নিয়োগী চেয়ারম্যানশিপ 1946। এই জন্য আমি বলি ভিডিওগুলো কানেক্ট করে দেখো, তাহলে অনেকটাই সুবিধা হবে, ঠিক আছে। প্ল্যানিং কমিশন হচ্ছে কনস্টিটিউশনাল বডি নয়, কেন? কারণ সংবিধানে মেনশন ছিল না। 2015-তে একটা নতুন বডি হলো নীতি আয়োগ, এর নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। অবশ্যই মনে রাখতে হবে নীতি আয়োগের ফুল ফর্ম। প্ল্যানিং কমিশন হচ্ছে নন কনস্টিটিউশনাল বডি। তো আমাদের জানতে হবে কনস্টিটিউশনাল বডি কাকে বলে, নন কনস্টিটিউশনাল বডি কাকে বলে, স্ট্যাটিউটারি বডি কাকে বলে, নন স্ট্যাটিউটারি
বডি কাকে বলে, মাল্টিল্যাটারাল বডি কাকে বলে, ডিফারেন্ট টাইপসের বডিগুলো পড়তে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসছি পরবর্তী প্রশ্নে। Who proposed the preamble before the drafting committee of the constitution? Very easy. So the answer is Jawaharlal Nehru. Okay, Jawaharlal Nehru জি ড্রাফটিং কমিটির রেসপেক্টে, যেটা আমি গতকালকে তোমাদের বলছিলাম যে তোমরা এই সেকশনটা অবশ্যই বলবে, যে 13 তারিখ ডিসেম্বর মাসে, ওকে, 1946-এ তিনি প্রপোজালটা নিয়ে আসেন। ওকে, এবং এক্ষেত্রে পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই, দেখো এই যে ড্রাফটিং কমিটি, এই যে ড্রাফটিং কমিটি স্পেসিফিক্যালি ড্রাফটিং কমিটির রেসপেক্টে এটা সেট আপ হয়েছে 29 অগস্ট 1947। ঠিক আছে, এখানে ড্রাফটিং কমিটিতে আমরা 7 জন মেম্বারকে দেখতে পাচ্ছি, চেয়ারম্যান অবশ্যই ডক্টর বি আর আম্বেদকর। তাহলে তোমাদের মধ্যে একটা কনফিউশন হচ্ছে, আচ্ছা প্রিয়াম্বেলকে ড্রাফটিং কমিটির কাছে স্পেসিফিক্যালি নিয়ে এলেন জওহরলাল নেহরু, তাই তো? কারণ কি, ড্রাফটিং কমিটিতে ডিফারেন্ট যে কমিটিসগুলো ছিল না, যে কনস্টিটিউশনাল মেকার্সরা যে ডিফারেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, ড্রাফটিং কমিটি এমন একটা কমিটি, খসড়া কমিটি, যারা কিনা ফাইনালাইজ করবে টোটাল যে কোন সেকশনটা আমরা ফাইনালি অ্যাডপ্ট করবো, ড্রাফট করবে, প্রিপেয়ার করবে, তাই না, কনস্টিটিউশনটাকে। এই জন্য ড্রাফটিং কমিটি মোস্ট ভাইটাল। ডক্টর বি আর আম্বেদকর চেয়ারম্যান, এর পাশাপাশি আমাদের মনে রাখতে হবে এখানে আরো 6 জন ছিলেন। টোটাল নাম্বার যদি কোশ্চেন করে যে কতজন, তাহলে হবে আনসার 7। ঠিক আছে, সো এই ছিল আজকের আলোচনা তোমাদের সাথে। খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে ক্লাসে। যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি, তোমরা যুক্ত থাকতে পারো আমাদের সাথে, এবং অবশ্যই কিন্তু মৌলি রয় পলিটি সেশন, এই সেকশনে তোমরা চাইলে যুক্ত থাকতে পারো। যাদের কোনো রকম কোয়ারি আছে, এখানে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা কোয়ারি রিজলভ করতে পারো। অপশনাল হিস্ট্রি, রাইটিং প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। থ্যাংক ইউ সো মাচ গাইজ যুক্ত থাকার জন্য। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আলোচনায় আসছি পরবর্তী অংশে। টিল দেন টেক কেয়ার।